আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আমাদের ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস আজকের ক্লাস শুরু হতে যাচ্ছে। আমরা বেশ কয়েকটি পড়িয়েছি। আজকে নতুন একটি সাল 2019-20 ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটের ইংলিশ প্রশ্ন কিভাবে হয় আমরা সেই প্রশ্নগুলো অ্যানালাইসিস করব। এগুলো একদম রিয়েল প্রশ্ন যেগুলো আমাদের ঢাকা বোর্ডে এসেছিল 2019-20 সেশনে। তাহলে আমরা দেখতে পাচ্ছি, তাহলে আমরা একটু স্ক্রিনটা শেয়ার করে নিই। আশা করি আমরা প্রশ্নগুলো দেখতে পেয়েছি। এখানে প্রশ্নগুলো দেখলে আমরা ইংলিশ কোয়েশ্চেন অফ ঢাকা ইউনিভার্সিটি এডমিশন টেস্ট বি ইউনিট 2019-20, তাহলে আমরা একটু আলোচনা করে ফেলি। তাহলে একটু দেখা যাচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটিতে প্রশ্ন আসলে কিভাবে হয় এটা আমরা গতানুগতিক সবাই জানি, তাই আজকে আর আলোচনা করছি না, আমরা সরাসরি প্রশ্নে ব্যাখ্যায় চলে যাই। আমরা প্রথম প্রশ্নটা খেয়াল করলে আমরা একটু দেখতে পাচ্ছি, চুজ দ্য সেন্টেন্স উইথ দ্য কারেক্ট পাংচুয়েশন। মোট কথা যে পাংচুয়েশন যে ব্যবহারটা এটা কিভাবে ব্যবহার করা হয় সেই জিনিসটা এখানে প্রশ্ন চেয়েছে। আমরা এক নম্বর প্রশ্ন খেয়াল করলাম, এক নম্বর প্রশ্নের এ নাম্বার একটু খেয়াল করলে যেটা দেখতে পাচ্ছি, মাই আন্ট হু লিভস ইন সিলেট ইজ এ ডক্টর। দ্বিতীয় প্রশ্নে খেয়াল করলে আমরা দেখতে পাচ্ছি মাই আন্ট এরপর কমা হু লিভস ইন সিলেট তারপরে কমা ইজ আ ডক্টর। এরপর সি নাম্বারে আমরা একটু খেয়াল করে দেখতে পাচ্ছি মাই আন্ট হু লিভস ইন সিলেট, এখানে কি আছে, ভার্বের আগে ভার্বের পরে কমাচ্ছে ইজ ডক্টর। এরপর আমরা ডি নাম্বার ক্ষেত্রে একটু খেয়াল করে দেখতে পাই মাই আন্ট হু লিভস ইন সিলেট ইজ এ ডক্টর, মানে মাই আন্টের পরে কমা আছে কিন্তু সিলেটের পরে কিন্তু কমা নেই। তাহলে আমরা হু লিভস ইন সিলেট এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ ক্লোজে আমরা জানি অ্যাডজেক্টিভ ক্লোজে সবসময় হয় দুই দিকেই কমা থাকবে, না হলে দুইটাই কমা হবে না। তাহলে আমরা প্রথম প্রশ্নের এক নম্বর প্রশ্নের এ নম্বরে দেখেছি হু মাই আন্ট হু লিভস ইন সিলেট, শুরুতে কিন্তু কমা নাই কিন্তু শেষে আছে, তার মানে কি এ নাম্বার অ্যান্সার বাদ। এরপরে বি নাম্বারে খেয়াল করছি মাই আন্ট হু লিভস ইন সিলেট, মানে হচ্ছে এখানে কয়টা কমা আছে, দুইটা কমা। যদি দুইটা কমা হয় তাহলে সেক্ষেত্রে এটা হতে পারে। সি নাম্বারে খেয়াল করি মাই আন্ট হু লিভস ইন সিলেট ইজ, আমরা কখনো দেখেছি যে ভার্বের পরে কমা হয়? আসলে এটা একদম ভুল, এটা হবেই না অ্যান্সার। এরপর আমরা ডি তে খেয়াল করি মাই আন্ট কমা হু লিভস ইন সিলেট, দ্বিতীয় কিন্তু কমা নেই। তার মানে আমরা একটু খেয়াল করলে দেখতে পাচ্ছি যে এক নম্বর প্রশ্নের চারটা প্রশ্নের মধ্যে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট কোনটা, সেটা হচ্ছে বি নাম্বার প্রশ্নটা। তাহলে বি নাম্বার প্রশ্নে আমরা যদি খেয়াল করি, বি নাম্বার প্রশ্ন হচ্ছে মাই আন্ট হু লিভস ইন সিলেট ইজ আ ডক্টর, দুইটা কমা আছে, তার মানে বি নাম্বার প্রশ্ন অ্যান্সার হবে। আশা করি সবাই ক্লিয়ার। আমরা যখন পাংচুয়েশন করাবো তখন পাংচুয়েশনের বিস্তারিত রুলস এবং কি কি নিয়ম আসতে পারে, কি কি টেকনিক অ্যাপ্লাই করতে হয় আমরা সেগুলো শেখাবো। এরপর আমরা দুই নাম্বারে যদি খেয়াল করি, দুই নম্বরে খেয়াল করলে আমরা যেটা দেখতে পাচ্ছি চেঞ্জ ইনটু রিপোর্টেড, কি বলছে, চেঞ্জ ইনটু রিপোর্টেড ফ্রম শি সেড টু মি হোয়াই ডোন্ট ইউ কেম গো ওয়ান মানডে। তাহলে আমরা এখানে খেয়াল করতে পারছি চেঞ্জ ইনটু রিপোর্টেড ফ্রম, এখানে আমরা এই টপিকটা হচ্ছে ন্যারেশন থেকে এই প্রশ্নটি হয়েছে। আমরা যারা 9-10 ইন্টারমিডিয়েট সকল জায়গায় ন্যারেশন পড়েছি, যারা অ্যাপ্রোপ্রিয়েট ভাবে ন্যারেশন পড়েছি বেসিক আকারে, আশা করি অ্যান্সার করার কথা। তারপরেও আমি এটা বুঝিয়ে দিচ্ছি, she said to me why don't you come on Monday। তাহলে আমরা যেটা খেয়াল করব she said to me, এই যে ইনভার্টেড কমার ভিতরে কি আছে, এটা হচ্ছে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। ইন্ট্রোগেটিভ যদি সেন্টেন্স হয় সেক্ষেত্রে আমরা জানি said to এর পরিবর্তে কি বসে, asked বসে। এ নাম্বার অ্যান্সারের কি আছে, told আছে। এ নাম্বার কি আছে, told। এরপরে বি নাম্বারে কি আছে, said। সি নাম্বারে কি আছে, asked। ডি নাম্বার কি আছে, asked। আমরা জানি যে ন্যারেশনের ক্ষেত্রে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে করতে গেলে সেই টু এর পরে কি বসবে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে আস্কড বসবে। তাহলে একটু আমরা খেয়ালই করতেছি অলরেডি এতে টোল্ড আছে, তার মানে এটা মিস বাদ। তারপর হচ্ছে বি তে এটা হচ্ছে
বাদ। এরপর হচ্ছে সিডি, সিডি তে কি আছে, আস্কড আছে। তাহলে আমরা এখানে খুব ভালোভাবে বুঝতে পারতেছি যে, তাহলে একটু খেয়াল করি। এরপর আসি সি নাম্বার, শি আস্কড মি হোয়াই আই ডিড নট গো ওয়ান। আমরা সি নাম্বারটা, হ্যাঁ এটা কারেক্ট হতে পারে। ডি নাম্বার একটু খেয়াল করব, শি আস্কড মি, এখানে কি আছে, নট টু। এখন আমি একটু মন দিয়ে শোনো যে ইনভার্টেড কমার পরিবর্তে ইম্পারেটিভ সেন্টেন্স কি বলছি, ইম্পারেটিভ সেন্টেন্সে কি বলবে, নট টু বলবে। এখানে কি আছে, এটা হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স, তার মানে নট টু হবে না, তার মানে ডি নাম্বার বাদ। তাহলে এখানে চারটা অপশনের মধ্যে আমরা অলরেডি তিনটা অপশন বাদ দিয়ে আনসার কিন্তু সি হচ্ছে কি অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। কিন্তু আমরা একটু আরো একটু এক্সপ্লেন হিসেবে বুঝি যে আমাদের অ্যাসার্টিভের ক্ষেত্রে ইন্টারোগেটিভ কি হয়। সে আস্কড মি, তারপর কি বলছে, ডব্লিউ ইজ কোয়েশ্চেন। ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইনভার্টেড কমা এর পরিবর্তে ইফ অথবা ডব্লিউএস কোয়েশ্চেন, যেহেতু এখানে ডব্লিউএস কোয়েশ্চেন আছে তার মানে আমরা ডব্লিউএস কোয়েশ্চেন বসাবো। এরপর আসি ডোন্ট ইউ কাম ওয়ান মানডে, এখানে আছে ইউ, কি আছে ইউ, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইউ এখানে কি আকারে আছে, সাবজেক্ট আকারে। আর সাবজেক্ট সব সময় কাকে ধরবে, ইউ যেহেতু সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন কাকে ধরবে, মি কে ধরবে, মানে আই। তারপর একটু খেয়াল করি, এখানে ডোন্ট আছে, ডোন্ট থাকলে এটা পাস্ট হয়ে যাবে, কি হয়ে যাবে, পাস্ট। ডু থাকলে কি, প্রেজেন্ট থাকলে পাস্ট হয়, তাহলে ডিড, তারপর আই ডিড নট, তারপরে বাকি যা আছে তাই। গো ওয়ান, কাম থাকলে বলবে গো, এরপরে বাকি যা আছে সেম। তাহলে একটু খেয়াল করি আমরা, গো ওয়ান মানডে, এখানে মানডে হবে, এখানে স্পেলিং একটু মিস্টেক হয়েছে। তার মানে আমরা খেয়াল করতেছি, আমরা দুই নাম্বারটা আশা করি ক্লিয়ার। তাহলে দুই নাম্বারে কি দেখলাম, যে সেইটির উপরে আর্কস আছে সি এবং ডি তে, বাট ডি তে আবার যে প্রবলেম, সেখানে হচ্ছে নট টু বসিয়েছে। এখানে নট টু না হলে ডাব্লিউএস কোশ্চেন হতো, এই জন্য আমাদের সি নাম্বার কারেক্ট অ্যান্সার। ওকে, এখন আসি আমরা তিন নাম্বারে। তিন নাম্বারে যদি আমরা খেয়াল করি, প্রিয় শিক্ষার্থীরা একটু দেখি আমরা মন দিয়ে। ক্লোরিজ পোয়েম দ্য রাইম অফ দ্য আনশিয়েন্ট ম্যারিনার ইজ এ, এখন একটু খেয়াল করার বিষয় যে ক্লোরিজ কবিতায় দ্য রাইম অফ দ্য আনশিয়েন্ট ম্যারিনার একটা একটা কি, এটা কি, এটা একটা হচ্ছে গীতিকা। এটা হচ্ছে আমাদের এইচএসসি টেক্সট বুক থেকে এটা মুখস্থ অংশ, এখানে বোঝার তেমন কিছুই নেই। ওকে, এরপর আমরা ডিতে আসি। তাহলে তিন নম্বর অ্যান্সার হচ্ছে ডি। চার নম্বরে আমরা যদি একটু খেয়াল করি, দ্য পোয়েট উইলিয়াম ব্লেক হ্যাজ কম্পেয়ার্ড দ্য স্কুল বয় টু, একটু খেয়াল করবো মন দিয়ে, যে দ্য পোয়েট উইলিয়াম ব্লেক হ্যাজ কম্পেয়ার্ড দ্য স্কুল বয়, বলছে কবি উইলিয়াম ব্লেক বলছে স্কুল বয়কে কম্পেয়ার করেছে বা মিলিয়েছে কার সাথে, প্রিজনার, আমরা জানি প্রিজনার মানে হচ্ছে বন্দী, আ গ্রেট স্কলার মানে একজন পণ্ডিত, আ কেকড বার্ড মানে একটা খাঁচাবন্দি পাখি, আ ব্রেভ ওয়ারিয়র মানে একটি সাহসী যোদ্ধা। তাহলে আমরা একটু মন দিয়ে খেয়াল করব, এখানে আমরা কবিতাটি যারা পড়েছি উইলিয়াম ব্লেকের স্কুল বয় কবিতাটিতে আছে, এটা এইচএসসি টেক্সট বুক থেকে এই প্রশ্নটি নেওয়া হয়েছে, গল্পটি পড়লেই আসলে বোঝার কথা। এই বইটি হচ্ছে যে উইলিয়াম ব্লেক স্কুল বয়কে কম্পেয়ার করেছে কার সাথে, কেক বার্ড একটি খাঁচাবন্দি পাখির সাথে স্কুল বয়কে কম্পেয়ার করছে, তাহলে অ্যান্সার হবে সি। ক্লিয়ার? এরপরে আমরা চলে যাচ্ছি 5 নাম্বার প্রশ্নে। 5 নাম্বার প্রশ্ন আমরা একটু খেয়াল করলে যেটা দেখতে পাচ্ছি, বলছে ইন দ্য সেন্টেন্স দ্য rescuers snatched the children from a perfect storm, the bold phrase means, এখানে বোল্ড করা হয়নি, বাট এখানে যেটা হচ্ছে a perfect storm, আ পারফেক্ট স্টর্ম একটা হচ্ছে ফ্রেজ। এই ফ্রেজের আমাদের কি বলছে, এটার ফ্রেজ মিন্স কি অর্থ হচ্ছে, এ পারফেক্ট ফ্রেজ ওয়ার্ডের পারফেক্ট স্টর্ম ওয়ার্ডের যেটা হচ্ছে অর্থটা দ্বারা হচ্ছে এ ব্যাড, একটু আমরা খেয়াল করব, এটার অর্থ দ্বারা হচ্ছে কি এ ব্যাড সিচুয়েশন। তাহলে আমরা একটু খেয়াল করলে যেটা দেখতে পাচ্ছি, যেটার অর্থ দ্বারাই কি এ ব্যাড সিচুয়েশন, একটি খারাপ অবস্থা। তাহলে আমরা একটু খেয়াল করব, 5 নাম্বার আছে দ্য রোস্ট সিচুয়েশন, এটা রোস্ট সিচুয়েশন হচ্ছে একটা খারাপ অবস্থা, বাকিগুলো আনসার হবে না। এটা হচ্ছে
ফ্রেজেস এবং এখানে হচ্ছে ফ্রেজ, এই ফ্রেজ থেকে এই প্রশ্নটি নরমালি হয়ে থাকে। এগুলো সম্পূর্ণ মেমোরাইজ পার্ট, আমরা যে বলি না মেমোরাইজিং পার্ট থেকে প্রায় 7টা থেকে 8টা টপিক থেকে বিভিন্ন ভার্সিটিতে প্রশ্ন হয়। সো এগুলো আমরা যে মুখস্থ করে নিলে আর এই প্রবলেমগুলো হবে না, আমরা সরাসরি আনসারগুলো কমন পেতে পারি। সেই কমনের যে বিষয়গুলো, যে প্রশ্নগুলো পরীক্ষায় এসে থাকে, সেগুলো আমাদের খুব সুন্দরভাবে লেকচার শিট করা আছে, যারা আমাদের কোর্সে আছে তাদেরকে এই লেকচারগুলো প্রোভাইড করা হবে। এরপর আমরা একটু খেয়াল করি, এরপরে খেয়াল করলে আমরা যদি দেখি 6 নাম্বার প্রশ্নটা কি আছে, দ্য ওয়ার্ড ইমানসিপেশন মিনস, দ্য ওয়ার্ড ইমানসিপেশন মিনস, ইমানসিপেশন অর্থ হচ্ছে স্বাধীনতা বা মুক্তি। আমরা জানি অ্যাডভোকেট অর্থ হচ্ছে সমর্থন করা। এরপর হচ্ছে লিবারেশন, বলছে লিবারেশন অর্থ হচ্ছে স্বাধীনতা বা মুক্তি। আর হচ্ছে পোর্ট্রেট, পোর্ট্রেট অর্থ হচ্ছে প্রতিকৃতি। আর এনগেজ অর্থ হচ্ছে মিলিয়ে ফেলা বা জড়িয়ে ফেলা। তাহলে আমরা একটু খেয়াল করি ইমানসিপেশন, এখানে আমাদের প্রশ্ন যেটা অ্যান্সার মিলে যাচ্ছে সেটা হচ্ছে বি, এটা হচ্ছে ভোকাবুলারি পার্ট, সিনোনিম যেটা আমরা সিনোনিম অ্যান্টোনিম বলি বা ভোকাবুলারি পার্ট থেকে। এটা সম্পূর্ণ আমাদের এইচএসসি টেক্সট বুক, এইচএসসি টেক্সট বুক থেকে এই ওয়ার্ডটি নেওয়া হয়েছে। যারা টেক্সট বুক ভোকাবুলারিটাকে একটু বেশি জোর দিলে আশা করি বেশিরভাগই হচ্ছে আমরা কমন পেয়ে যাব। এরপর আমরা যদি খেয়াল করি, এরপরে খেয়াল করলে আমরা এতক্ষণ যেগুলো পড়লাম প্রায় 1 থেকে 6, এখন আমরা কিছু গ্রামাটিক্যাল নিয়ম পাবো। এখানে আমরা যদি একটু খেয়াল করি দেখতে পাবো, we have not we have not been given dash আপডেট অন দ্য পেশেন্ট কন্ডিশন। এখানে বলা হয়েছে যে আমাদের রোগীর অবস্থা সম্পর্কে জানায়নি। এখানে অ্যান্সারটি একটু খেয়াল করলে আমরা যেটা হচ্ছে যে নান, এটা হচ্ছে অর্থহীন, এটা তো হবেই না। তারপর ডি, এটা হচ্ছে মাস, এটা অর্থহীন হবে না। বাকি থাকে কি সাম আর একটা হচ্ছে এনি। এই দুইটা ওয়ার্ডই কিন্তু সাথের অ্যান্সার হতে পারে, তবে মাথায় রাখতে হবে এখানে টেকনিক যে বিষয়টা হচ্ছে, আমরা যদি এই যে নট আছে না, যদি নেগেটিভ বাক্য হয়, নেগেটিভ বাক্য হলে সেটার অ্যান্সার হবে এনি। আর যদি পজিটিভ হয় তাহলে হচ্ছে সাম। তাহলে আবার কি বললাম, আরেকবার একটু মন দিয়ে শুনি, সাম হচ্ছে পজিটিভ বাক্যে মানে হ্যাঁ বোধক বাক্যে আমরা বসাবো, আর এনি হচ্ছে নেগেটিভ বাক্য মানে না বোধক বাক্যে বসাবো। একটু খেয়াল করলে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে আছে কি উই হ্যাভ নট বিন, এখানে কিন্তু নট আছে, তার মানে এটা কি নেগেটিভ বাক্য। তার মানে অ্যান্সার হচ্ছে কি, অ্যান্সার হচ্ছে সি। তাহলে সাতের অ্যান্সার কি সি। জাস্ট টেকনিক, এখানে অর্থও জানতে হয় না। ক্লিয়ার? এরপর আমরা একটু খেয়াল করবো 8 নম্বরে খেয়াল করে যেটা দেখতে পাচ্ছি, দেয়ার ইজ এ লিবারেশন স্কাল্পচার ড্যাশ আর্টস বিল্ডিং অফ দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা। একটু খেয়াল করলে মন দিয়ে আমরা যেটা দেখতে পাই যে দেয়ার ইজ এ লিবারেশন স্কাল্পচার আর্টস বিল্ডিং অফ দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা। ঢাকা ইউনিভার্সিটির আর্টস বিল্ডিং এর সামনে স্বাধীনতার মূর্তি কি আছে, আছে। তাহলে একটু খেয়াল করবো আমরা মন দিয়ে, বলছে সামনে, সামনে অর্থে কোনটা বসাইতে পারি, আমরা একটু খেয়াল করি। এখানে কি আছে বিফোর, আমরা বিফোর অর্থ জানি আগে, সামনে আগে এটা একটু হতে পারে। বিসাইড মানে পাশে, এটা হবে না। এট দ্য ব্যাক মানে হচ্ছে পিছনে, এটাও তো হবে না। তার মানে সি অলরেডি হবে না। এরপর আছে ডি অলরেডি হবে না। ইন ফ্রন্ট অফ, ইন ফ্রন্ট অফ হচ্ছে সামনে, তার মানে আমাদের অ্যান্সার কি হতে পারে, বি নাম্বারটা রাইট। কিন্তু বিফোর মানে কিন্তু আগে, তার মানে বি নাম্বারটা সরি এ নাম্বারটাও হবে না। তাহলে অ্যান্সার কি, অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে বি। There is a liberation sculpture in front of arts building of the University of Dhaka. আশা করি সকলেই ক্লিয়ার। এরপর আমরা দেখতে পাচ্ছি 9 নাম্বার, একটু খেয়াল করলে আমরা যেটা দেখছি পিপল, আমরা 9 নাম্বারে একটু খেয়াল করলে আমরা যেটা দেখতে পাই, পিপল লডেড ম্যান্ডেলা হিউম্যানিটি কাইন্ডনেস অ্যান্ড ডিগনিটি ইন দিস সেন্টেন্স প্রেজেন্ট ফ্রম অফ দ্য বোল্ড ফোর্সড ওয়ার্ড ইজ। তাহলে একটু খেয়াল করব আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে লাউডেড। এই লাউডেড শব্দটি আছে এখানে, লাউডেড ওয়ার্ডটি আছে কোনটাতে, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্মে। তাহলে এখানে হচ্ছে লর্ড, এটা হবে না। এখানে লেড, এটা হবে না। আমরা আগে এর আগে একটা জিনিস শিখে নেই, তাহলে আমরা একটু ক্লিয়ার হব যে যদি খেয়াল করি আমরা দেখি এল এ লর্ড, লাউডেড,
লাউডেড। একটু খেয়াল করবো মন দিয়ে আমরা, এখানে কি বলছে লর্ড, লাউডেড, লাউডেড। লর্ড হচ্ছে প্রেজেন্ট ফর্ম মানে V1, আর লাউডেড হচ্ছে পাস্ট ফর্ম মানে V2, আর লাউডেড মানে হচ্ছে পাস্ট পার্টিসিপল মানে V3। আমাদের প্রশ্ন এখানে চেয়েছে যে ইন দিস সেন্টেন্স দ্য প্রেজেন্ট ফর্ম অফ দ্য বোল্ড ফেস্ট ওয়ার্ড ইজ, এখানে বোল্ড আছে হচ্ছে লাউডেড। লাউডেড কোন টেন্স আছে, পাস্ট হতে পারে, পাস্ট পার্টিসিপল হতে পারে, বাট এটা প্রেজেন্ট চেয়েছে। আমরা এই যে এ নাম্বারটা খেয়াল করব যে এখানে কি লর্ড হবে, অ্যান্সার কি হবে লর্ড। তাহলে আমরা একটু খেয়াল করি কোথায় আছে, এই যে ডি নাম্বারে অ্যান্সারে। আশা করি 9 নম্বর অ্যান্সার হচ্ছে লর্ড, ক্লিয়ার। এরপরে আমরা একটু খেয়াল করব মন দিয়ে, the word diaspora is related to, the word diaspora is related to, এখানে ডায়াসপোরা অর্থ হচ্ছে কি অভিবাসী বা এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া, মানে হচ্ছে অভিবাসী বা ডায়াসপোরা শব্দটি কার সাথে সম্পর্কিত, মানে সিনোনিম অ্যান্টোনিম, মানে সিনোনিমের কথা বলছে। তাহলে একটু খেয়াল করি, অ্যাপিয়ারেন্স মানে হচ্ছে চেহারা, কনসেন্ট্রেশন আমরা জানি মনোযোগ, এরপর হচ্ছে এন্ট্রান্স মানে প্রবেশ, মাইগ্রেশন মানে স্থানান্তর। আচ্ছা, আমরা কখন স্থানান্তর হয় একটু খেয়াল করি, এক জায়গাতে অন্য জায়গাতে স্থানান্তর হয়, তাই না? তাহলে ডায়াসপোরা মিন্স মাইগ্রেশন। তাহলে হচ্ছে আমাদের অ্যান্সার এখানে কি হবে, ডি হবে, কারণ অ্যাপিয়ারেন্স চেহারা, কন্টেন্স বলছে কনসেন্ট্রেশন, মনোযোগ, এন্ট্রান্স প্রবেশ এগুলোর সাথে মিলে যায় না, শুধু যায় মাইগ্রেশনে, অ্যান্সার হবে ডি। এরপরে আমরা যদি খেয়াল করি, চুজ দ্য বেস্ট ইন্টারোগেটিভ ফর্ম অফ এভরিওয়ান হেটস অ্যাসিড থ্রোয়িং। তাহলে আমরা একটু খেয়াল করে যেটা দেখতে পাচ্ছি এখানে, চুজ দ্য বেস্ট ইন্টারোগেটিভ ফর্ম, এখানে কোন ফর্মে আছে, এটা হচ্ছে অ্যাসার্টিভ। আমরা জানি এই ফর্মটা আছে অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ কে আমরা কি অ্যান্সার করতে বলছে, ইন্টারোগেটিভ ফর্মে অ্যান্সার করতে বলছে। তার মানে আমরা একটু যদি খেয়াল করি যেটা, যে এভরিওয়ান হেটস অ্যাসিড থ্রোয়িং, একটু খেয়াল করি এভরিওয়ান মানে প্রত্যেকেই অ্যাসিড নিক্ষেপকারীকে আমরা কি করি, ঘৃণা করি। একটু মন দিয়ে খেয়াল করি, প্রত্যেকেই, তার মানে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার সাথে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। এ নাম্বারে খেয়াল করি এখানে ডু আছে, তার মানে এস বা ইএস যুক্ত হয়নি, তার মানে এ নাম্বার বাদ। বি নাম্বার এই ক্ষেত্রে খেয়াল করব, ইজ দেয়ার এনিওয়ান হু ক্যান হেট অ্যাসিড থ্রোয়িং, এখানে ইজ দেয়ার এনি আছে, এনিওয়ান আছে, আবার হু আছে, তার মানে এখানে এক্সট্রা মানে অতিরিক্ত তথ্য দিয়েছে, যা এটা অ্যান্সারের সাথে অ্যাডজাস্ট না। সি নাম্বারে খেয়াল করি, হু ডাজ অ্যাকসেপ্ট, আমরা আমরা যদি কখনো ইন্ট্রোগেটিভ করি, ইন্ট্রোগেটিভ থেকে মানে সরি অ্যাসার্টিভ থেকে ইন্ট্রোগেটিভ করি, এখানে খেয়াল করি এখানে আছে হেটস, হেটস মানে ঘৃণা করা, এটার নেগেটিভ হচ্ছে লাইক পছন্দ করা, বাট অ্যাকসেপ্ট কোথায় ঘৃণা করা পছন্দ করা, এখানে আছে অ্যাকসেপ্ট গ্রহণ করা, এটা কি মেলে? তার মানে এটা এই বাক্যটি অর্থহীন, তাহলে অ্যান্সার সি নাম্বার একদম পরিপূর্ণ বাদ। ডি নাম্বারের ক্ষেত্রে গেলে ডাজ এনিওয়ান লাইক অ্যাসিড থ্রোয়িং, একটু খেয়াল করব যে থার্ড পারসন সিঙ্গুলার কারণে ইএস বা ইএস যুক্ত হয়েছে, আর হেটস এটা হচ্ছে ঘৃণা করা, এটার বিপরীত শব্দ হচ্ছে লাইক, তার মানে ডি নাম্বার অ্যান্সারটা রাইট। বি নাম্বারও তার মানে হচ্ছে বাদ। তাহলে একটু খেয়াল করি যে আমরা আশা করি 11 নাম্বারটি ক্লিয়ার। এরপরে একটু আবার মনোযোগ দেই আমরা 12 নাম্বারটি, an elected member can, an elected member can take the decision the bold faced word used as a by an, এখানে ইলেক্টেডটা এই ওয়ার্ডটা বোল্ড করা ছিল, বাট এটা হচ্ছে যখন টাইপ করা হয় তখন ভুলবশত এটি বোল্ড করা হয়নি। তো এখানে ইলেক্টেড কোন, আমরা একটু খেয়াল করব, ইলেক্টেড মানে হচ্ছে ভি3, ভি3 অথবা পাস্ট পার্টিসিপল। আমরা জানি ভি3 বা পাস্ট পার্টিসিপল মানে হচ্ছে অ্যাডজেক্টিভ, তার মানে একটু খেয়াল করি অ্যান্সার কোনটা হবে, ডি নাম্বার অ্যান্সার রাইট। আশা করি ক্লিয়ার। এরপর আমরা একটু খেয়াল করব, চুজ দ্য কারেক্ট স্পেলিং, চুজ দ্য কারেক্ট স্পেলিং ফ্রম দ্য ফ্লোয়িং। এখানে একটু খেয়াল করলে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা একটু মন দিয়ে খেয়াল করলে দেখতে পারবো, এই যে ওয়ার্ড স্পেলিং মানে হচ্ছে বানান করা, আমাদের এটা মেমোরাইজিং পার্টের একটা অংশ, স্পেলিং পড়তে হয়। তাহলে আমরা একটু খেয়াল করি, বলছে অ্যাসিউরেন্স, এ ডাবল এস ইউ আর এ এন সি, এটার হচ্ছে শুদ্ধ উচ্চারণ, বাট এখানে একটু খেয়াল করি ডাবল আর আছে, এখানে বি নাম্বারে ডাবল আর আছে, ডি নাম্বারে ডাবল আর আছে, কিন্তু অ্যাসিউরেন্স বানান একটা আর হয়, তাই নাম্বার হচ্ছে এ নাম্বারটা রাইট অ্যান্সার, বাকিগুলো ভুল।
প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বিষয়গুলো ক্লিয়ার হচ্ছ যে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন কেমন হয়, কোন টাইপের হয়। যদি এই প্রশ্নগুলো একবার আত্মস্থ করতে পারো এই সিস্টেম ওয়াইজ, ঢাকা ইউনিভার্সিটির সকল বোর্ডের প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করলে অলরেডি তোমার একটা বেসিক ধারণা হয়ে যাবে, তুমি কনফিডেন্স পাবে এবং কোনটা পড়তে হবে কোনটা পড়তে হবে না এই বিষয়টি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। এইবার আমি শেষ করছি। দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড অরিজিনাল ইজ, দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড অরিজিনাল ইজ, একটু খেয়াল করব। আমরা জানি অরিজিনাল মানে কি, মানে একদম পিওর, যেটা খাঁটি, যেটা সত্য। বলি না আমরা অরিজিনাল কথাবার্তা বলি, অরিজিনাল সকল কিছু মানে যেটা পিওর। তাহলে একটু খেয়াল করে আমি বলছি এ নাম্বার আছে অ্যামেজিং। অ্যামেজিং মানে হাস্যকর। আর্টিফিশিয়াল মানে কৃত্রিম, যেটা তৈরি করা। অ্যাকিউমুলেট মানে কি, একত্রিত করা। আর ট্রু মানে সত্য। এই সত্যটা কি অরিজিনালটা না, তার মানে 14 আনসার হচ্ছে ডি, সরি সি আনসার হবে। ওকে, তাহলে হচ্ছে কি 14 এর আনসার কি সি নাম্বার আনসারটি হবে। আশা করি সবাই ক্লিয়ার। এরপর আমরা যদি দেখি 15 নম্বর, শুভ এট 4 পিসেস অফ হিলসা, বলছে হিলসা ফিশ এট ডিনার, দ্য প্যাসিভ ফ্রম দ্য সেন্টেন্স। আমরা সবাই ভয়েস করেছি, আমরা ভয়েসের প্যাটার্নটা জানি। একটু আগে আমরা প্যাটার্ন শিখি, তারপরে আমি যাচ্ছি। অ্যাক্টিভ থেকে যদি প্যাসিভ করতে হয় তাহলে আমাদের কি করতে হয়, সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব প্লাস সাবজেক্ট অক্সিলিয়ারি ভার্ব, তারপর হচ্ছে V3। এরপরে আমরা জানি প্লাস, তাহলে হচ্ছে সাবজেক্ট অক্সিলিয়ারি ভার্ব V3 বাই প্লাস অবজেক্ট। একটু মন দিয়ে খেয়াল করি, সাবজেক্ট অক্সিলিয়ারি ভার্ব V3 বাই প্লাস অবজেক্ট, এটা হচ্ছে ভয়েসের নিয়ম। তাহলে একটু খেয়াল করব 4 পিসেস অফ, এ নাম্বারে একটু খেয়াল করলে আমরা যেটা দেখতে পাচ্ছি 4 pieces of ইলশা ফিশ at dinner ওয়ার at, আমরা কি জানি, আমরা পড়েছি অক্সিলিয়ারি ভার্বের পরে V3, এখানে at আছে, তার মানে এ নাম্বার ভার্ব। at dinner 4 pieces of ইলশা ফিশ, শুভ at, এখানে আমরা কি বলছিলাম অক্সিলিয়ারি ভার্বের V3 মানে হচ্ছে বি নাম্বার অফ বাথ। এরপর সি, 4 pieces of ইলশা ফিশ ওয়ার ইটিং, আমরা সি নাম্বার একটু খেয়াল করব। ওয়ার পর অক্সিলিয়ারি ভার্বে কি আছে ইটিং, আমরা বলছিলাম V3 হবে, V3 মানে হচ্ছে ইটেন, তার মানে সিউ বাদ। তারপর ডি নাম্বারে খেয়াল করব, এট ডিনার 4 পিসেস অফ ইলশা ফিশ ওয়ার ইটেন বাই শুভ। একটু মন দিয়ে আমরা একটু খেয়াল করব, ওয়ার ইটেন মানে কি V3 অক্সিলিয়ারি ভার্ব প্লাস V3 পেয়েছি, তার মানে এট ডিনার 4 ফিশেস অফ ইলশা ফিশ হচ্ছে কি সাবজেক্ট, ওয়ার হচ্ছে কি অক্সিলিয়ারি ভার্ব, ইটেন V3 বাই এর পরে অবজেক্ট হচ্ছে শুভ। তার মানে মন দিয়ে একটু খেয়াল করি, আনসার হবে ডি। এই যে আমরা প্রশ্ন কিভাবে আনসার করতে হয়, প্রশ্ন কত সহজভাবে আনসার করা যায়, একটা একটা করে অপশন বাদ দিলে আমরা কিন্তু খুব সহজেই রাইট অ্যান্সারটি অটো পেয়ে যাচ্ছি। ওকে, এই হচ্ছে আমাদের 15 নম্বর অ্যান্সার ক্লিয়ার। দেখতে দেখতে আমাদের শেষের পথে, আর মাত্র একটি প্রশ্ন আছে। আর একটি প্রশ্ন খেয়াল করলে অরফাস প্যারেন্টস ওয়ার, এটা হচ্ছে এইচএসসি টেক্সট বুক থেকে অরফাস একটা গল্প থেকে কি এসেছে, প্রশ্নটি এসেছে। অরফাস প্যারেন্টস ওয়ার অ্যাপোল্যান্ড মাস ক্যালিপি, এইটা হচ্ছে তার পিতা, বলছে অরফাসের পিতা হচ্ছে কে অ্যাপোল্যান্ড মাস ক্যালিপি। তার মানে এটা টেক্সট বুক থেকে একদম হুবহু গল্প থেকে প্রশ্ন এসেছে, মানে মুখস্থ অংশ, যারা গল্প আছে সেটা পড়ে নেব। এই হচ্ছে আমাদের প্রায় ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিট 2019-20 সেশনে প্রায় 16টি প্রশ্ন এমসিকিউ হয়েছে, আমরা খুব সুন্দরভাবে তার ব্যাখ্যা দিয়ে দিলাম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বিষয়টি অনুধাবন করেছো যে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন সব থেকে স্ট্যান্ডার্ড প্রশ্ন। তোমরা যদি ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নগুলো সলভ করো, দেন এই জিনিসগুলো বেসিক শেখো, ইনশাআল্লাহ তোমাকে আর কেউ আটকাতে পারবে না। এই হচ্ছে আমাদের প্রশ্ন। আমি এতক্ষণ যে কথাগুলো লেকচার দিলাম, মানে যে জিনিসগুলো বুঝিয়ে দিলাম, সেই লেকচারগুলো খুব সুন্দরভাবে আমাদের ব্যাখ্যা করা আছে এই প্রশ্নে। কারণ এই প্রশ্নের ব্যাখ্যা একটু দেখিয়ে যে, মানে যে কথাগুলো বললাম এইগুলো একদম বাংলায় ব্যাখ্যা সহ শীটের মধ্যে দেওয়া আছে, এবং উপরে আমি প্রশ্ন দিয়েছি। এছাড়াও আমি কিন্তু অ্যান্সার গুলো অলরেডি দিয়েছি। তার মানে তোমাদের এই ক্লাসটির পাশাপাশি এই লেকচার শিটটাও থাকবে, তোমরা যারা আছো
দেখে নিবে। আশা করি তোমরা সবাই ক্লিয়ার। আর এতক্ষণ আমি আমার একটু পরিচয় দিয়ে নেই। আমি কোর্স ইনস্ট্রাক্টর হিসাবে শাকিল আহমেদ। তোমরা শাকিল স্যার বা ভাইয়া যে কোনটা বলতে পারো। আমি ইংলিশ লেকচারার, রোড টু পাবলিক ইউনিভার্সিটি। এবং এই হচ্ছে আমার পরিচয়। আশা করি তোমরা টপিকটি ক্লিয়ার। আজ এই পর্যন্তই। আমাদের পরবর্তী কোশ্চিন অ্যানালাইসিস আমাদের পরবর্তীতে আবার হবে। এই বলে আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।